স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব, আমার ধারণা আজকে উনি মা অসুস্থ থাকলে সন্তান অনেক সময় অনেক কথা বলে, সেটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণ তার সাথে এখন তাকে রাজনীতি ইলেকশনের মাঠে তাকে মাথা চালাতে হচ্ছে, তাকে তার কন্টেস্টেড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রার্থী নিয়ে একটু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। তারপরও মমতাময়ী মা মৃত্যু সজ্জায়। তো সেই সময় উনি ৭১ নিয়ে যে কথাটা বলছেন, আমি সম্মানের সাথেই বলবো, উনি সারা দেশকে বোঝাতে চেয়েছেন ৭১ আজ ৫৩ বছর পরও কেন মীমাংসিত হলো না। ৭১ এই ইস্যু আজ এত বছর পরও কেন মীমাংসিত হলো না। যেমন আজকে আমি 15 অ্যামেন্ডমেন্টে মানে মামলা ছিল, সে মামলা অ্যাপিলেট ডিভিশনে আমি উপস্থাপন করলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু কনস্টিটিউশনে বলে দিচ্ছেন যে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, যেখানে তাজউদ্দিন সাহেব নিজে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেননি, যেখানে দিস অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। উনি 25 তারিখ সন্ধ্যাবেলা কি হইলেন, অ্যারেস্ট হলেন। একে খন্দকার বলতেছেন উনি ঘোষণা দেননি। তাহলে এই কনস্টিটিউশনে এই যে নিলেন, তাহলে এই মীমাংসা অমীমাংসিত। আমি একটু আগে আপনাকে বললাম 16 ডিসেম্বর। কেন আমার মনে হয়, দেখেন আমার পরিবার মুক্তিযুদ্ধ, এই কথা বারবার বলার দরকার নাই, আমার মা বাবা সবাই যে সাফারার, বা বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা যে সাফারার, 16 ডিসেম্বর যে সারেন্ডার অনুষ্ঠানটা হলো, সেখানে কেন আমার মুক্তিযোদ্ধারা ছিল না? এই মুক্তিযুদ্ধটা তো আমাদের সবার, একটা লোকের কিন্তু না। কিন্তু এখানে আমি একটু অ্যাড করি, আপনি বাংলাদেশ ফোর্সের যে ওখানে উপস্থিতি ছিল, এই যে এগ্রিমেন্টের মধ্যে আত্মসমর্পণের যে দলিল, সেই দলিলে কিন্তু বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা ছিল, সেটাও আপনাকে বলতে হবে। আপনি শুধু ভারতের কথা বলছেন, কিন্তু একটি অংশ তো আপনি অনুজ্জ রেখে যাচ্ছেন। আচ্ছা, এইটা আমি দেখলাম, আমি একটু সেজন্য আজকে নিয়ে এসেছি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। এটা একটু বলে দিই। প্রথম কোনো মিত্র বাহিনী বলে কোনো বাহিনী ছিল না, আবার মনে দিই জয়েন্ট ফোর্স বলে কোনো ফোর্স গঠন করা হয়নি, এরকম কোনো ট্রিটিও নেই। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটা জয়েন্ট ফোর্স, আমাদের ফোর্সের সর্বাধিনায়ক ছিল জেনারেল MAJ ওসমানী, আর ইন্ডিয়ান ফোর্সের এইখানে দেখেন সুন্দর করে বলতেছে, আমি একটু পড়ে শোনাই যেটা নিয়ে এই মিসকোট হচ্ছে। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রিড টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ টু লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশি ফোর্সেস ইন দ্য ইস্টার্ন থিয়েটার। হোয়ার ইজ দ্য বাংলাদেশি ফোর্সেস? সেকেন্ডলি, এখানে তার সাইন থাকতে হবে। আপা ভালো জানেন যে কন্ট্রাক্ট হতে গেলে যদি একটা কন্ট্রাক্টের পার্টিতে আমরা 3 জন আছি, যদি 3 জন যদি সাইন না করি, আমি আপনাকে বলতে পারি না ইউ আর বাইন্ড বাই দিস। ঠিক আছে, আমরা এখানে বাংলাদেশ ফোর্সের কথা উল্লেখ করা আছে, সেটাই আমি বলতে চাইছি। না, আমি একটু পড়ে ওখানে আমি শেষ করে দিই আরেকটু। দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড shall come under the order of Lieutenant General Jagjit Singh Arora as soon as this instrument has been signed. Full stop. কোথায় বাংলাদেশ সৈন্যের কথা বলা আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যে কথাটা বলছেন, এখন মুক্তিযুদ্ধকে যেন খারিজ করে দেওয়ার মতো একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি। মনে হচ্ছে যে এটা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, আপনি ভারতকে সামনে নিয়ে আসছেন। এই বক্তব্যটার সাথে ভারতের বক্তব্যের একটা মিল আমি দেখতে পাই, কারণ ভারত কিন্তু বরাবর বলে এসেছে এবং ভারতের বিভিন্ন দলিলেও আমরা দেখেছি যে এই যুদ্ধটা ছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। আপনারা ভারতের এগেইনস্টে এত কথা বলেন, তাহলে ভারতের এই ন্যারেশন কেন আপনারা? এই জন্য একটু আগে বললাম 16 ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধ না, মুক্তি দিবস হবে না। আমাদের মুক্তি দিবস হবে হচ্ছে 1972 সালের 13ই মার্চ। 1972 সালের 13ই মার্চ, যেদিন বঙ্গবন্ধুর দাবির পরিপ্রেক্ষিতে এদেশ থেকে 1.5 লক্ষ ইন্ডিয়ান সোলজার যখন এদেশ থেকে চলে গেল। আপনারা হয়তো জানেন কিনা জানি না, 16 ডিসেম্বর যখন এই পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করলো, তারপর সমস্ত বিভাগীয় জেলাগুলোর হেডকোয়ার্টারের ডিসিদেরকে ডেকে সেই জেলাগুলোর দায়িত্বভার নিয়েছিল ইন্ডিয়া। কেন তা নিবে? এবং এটা যদি শামসুল সাহেবের বইয়ে আপনার পড়লেই দেখতে পাবেন। সেই জন্যে যতদিন পর্যন্ত ইন্ডিয়ান সৈন্য এদেশে ছিল, আমরা স্বাধীনতা পাইনি। আমরা মার্কেট আধিপত্যবাদ, অর্থনৈতিক আধিপত্যবাদের কথা বাদ দেন, সৈন্য যতদিন 13ই মার্চ 1972 সাল পর্যন্ত এদেশে ছিল, ততদিনকে আমাদের আসলে স্বাধীনতা হয়েছিল।
তাহলে আমাদের স্বাধীনতা দিবস যখন 16ই ডিসেম্বর করতেছি, তখন মোদি যখন টুইট করে বলে 16ই ডিসেম্বর হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যখন আমাদের সম্মানিত সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের মিটিং হয়, সে মিটিংয়ের পিছনে জেনারেল অরোরা আর নিয়াজির স্যারেন্ডার ছবি দেওয়া হয়, এই যে অবমাননা আমার মুক্তিযোদ্ধাকে, এটা তো আমাদেরকে অবমাননা। আমরা তো এই অবমাননা মানার জন্য তো মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধ তো আমাদের লক্ষ লক্ষকে মুক্তি সেনারা করছে, এই মুক্তি সেনা আমার আপনার ভাই বোন। ওকে, কিন্তু আত্মসমর্পণটা 16ই ডিসেম্বরে যে সময় হয়েছিল সেই সময়ে আপনি উল্লেখ যেটা করা আছে সেটাকে আপনি না মেনে বলছেন 13ই মার্চে যাওয়ার কথা, সেই বিষয়ে আমরা মন্তব্য আমি জানবো। কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে একটি দলের কর্মকাণ্ড 71 দেখেছে দেশবাসী, সেই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? আসলে কি দেশবাসী 71 দেখেছে কিনা, নাকি দেশবাসী ভুলে যাচ্ছে? একটি দল বলতে উনি পাকিস্তানের যে পাকিস্তান সেনাবাহিনীর যে অপারেশন, এটাকে মিন করছে না কোনো দলকে মিন করছে, এটা উনি যতক্ষণ পরিষ্কার করবে না ততক্ষণ মনে হয় আমাদের এর মধ্যে যাওয়া উচিত না। কেন বলতেছি এই কথা? যে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ইন করা হয় তাহলে এটা হবে না, কারণ তার মা এবং তার বাবা, যেমন বলি তার বাবা মুসলিম লীগকে অ্যাকোমোডেট করছেন, ন্যাপ এবং মুসলিম লীগ দুইটার মধ্যে দিয়ে বিএনপির উৎপত্তি, এবং শাহ আজিজুর রহমান, জাদু মিয়া দুইজনাই কিন্তু সেন্টেন্স খাটা। আবার বলে দিচ্ছি, শাহ আজিজুর রহমান 5 বছর না, জাদু মিয়া 5 বছর জেলে খাটছিলেন যুদ্ধ অপরাধের জন্য, আর শাহ আজিজুর রহমান 2 বছর জেলে খাটছিলেন। সো যেখানে কনসিলিয়েশন করছেন তার বাবার আদর্শ থেকে সে তারেক রহমান বিচ্যুতি হবে এটা আশা করি না। দ্বিতীয় কথা, 90 সালে জামাতে ইসলামের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকার করলেন, এবং আপনাদের একটা মনে আছে বোধহয়, বেগম খালেদা জিয়াও বলছিলেন এই দেলোয়ার হোসেন সাইদিদের যে বিচারটা হচ্ছে বিচারের নামে প্রহসন, এবং এই মির্জা আর মহাসচিব মহাদয় উনি পর্যন্ত বলেছেন এটা বিচারের নামে প্রহসন। সো আমাদের এই স্ট্যান্ডিংকে আমার ধারণা তারেক রহমান এইভাবে হয়তো অনেকে এটাকে ইন্টারপ্রেট করতে যাচ্ছে বিচারের নামে প্রহসন। যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সে কথাগুলো আমরা নিজেরাও অনেকবার কথা বলেছি, যে বিচারগুলো হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, যে পদ্ধতিতে আসামিকে থ্রেট দিয়ে গুম করে যেগুলো হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু এর অর্থ এই না যে মুক্তিযুদ্ধে যা ঘটেছে সেই স্মৃতিটা বিলোপ হয়ে যাবে মানুষের কাছ থেকে। বিএনপির সাথে কোন রাজনৈতিক দল যার বিরুদ্ধে এরকম সমালোচনা ছিল যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়ার, তাকে গুরুত্ব দেওয়ার মধ্যে দিয়েও ইতিহাসে মুক্তিযুদ্ধ যে স্মৃতি, মুক্তিযুদ্ধে কোনো দলের যে কর্মকাণ্ড, সেইটা মানুষ ভুলে যাবে কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমি আসবো আপনার কাছে। রুমিন ফারহানা, আমরা এই প্রসঙ্গে আসি। যে কথাটি আসলে এখানে ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন, এই কথাটি তো বিএনপি খারিজ করে দিতে পারবে না, যে বিএনপি তো তাদের সাথে নিয়ে সরকার গঠন করেছে এবং আরেকবারও তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। তো এরপরে এখন এসে যখন এই কথাটা বলতে হচ্ছে যে একটি দলের কর্মকাণ্ড 71 দেখেছে, তাহলে কি বিএনপি আফসোস করছে তাদেরকে সাথে নেওয়ার জন্য, নাকি সেই দল সম্পর্কে কি আসলে বিষয়টা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথাটি এসছে আরেকটি কথার প্রেক্ষিতে। কথাটি কি? দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি বিএনপির প্রতিপক্ষ হিসেবে যেই দলগুলো মাঠে এখন ক্রিয়াশীল, তারা প্রায় বলবার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ বিএনপিকে দেখা হয়েছে, সো এইবার আমরা তৃতীয় আরেকটি পক্ষকে বা তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তিকে দেখা যাক। বলা হয়েছে যে নৌকা ধানের শেষ, এক সাপের 2 বিষ, নাকি? হ্যাঁ, 2 সাপের একই বিষ, সরি 2 সাপের একই বিষ। সো এই যে কথাগুলো, এই যে ন্যারেটিভগুলো দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে এখন চর্চিত হচ্ছে, তাহলে তো পাল্টা বিএনপিও প্রশ্ন করতে পারে যে যখন জামায়াতে ইসলাম বিএনপির সঙ্গে 2001 সালে জোটবদ্ধভাবে ইলেকশন করলো, বিএনপির গভর্নমেন্টে গেল, বিএনপির 2জন মন্ত্রী জামায়াতে ইসলাম থেকে দায়িত্ব পালন করলেন, তখন কি তারা জানতেন না যে 2 সাপের একই বিষ? কিংবা তখন কি তাদের মনে হয় নাই যে বিএনপি চাঁদাবাজ, হেন তেন আজকাল যে ইয়েগুলো সামনে আসছে, তো সেই সময় কি তাদের এই কথাগুলো মনে হয় নাই? তো একই প্রশ্ন কিন্তু বিএনপিও রাখতে পারে। বরং বিষয়টিকে আমি এভাবে দেখি, সামনে নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে তাদের ভোট ব্যাংক আরো কতটুকু বাড়ানো যায়। প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করছে যে এইবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি তারা সরকার গঠন করতে পারে। প্রতিটি রাজনৈতিক দল চিন্তা করছে, হয়তো যাদের ভোট কিছুটা কম, যে তারা কত বেশি আসন সংখ্যা কত বেশি বাড়ানো সম্ভব। সো এগুলো হিসাব মাথায় রেখেই ভোট ব্যাংক বাড়ানোর যে একটা প্রতিযোগিতা, সেটাকে খুব খারাপভাবে দেখবারও কিছু নাই। নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এই ধরনের চাপান উত্তর চলতে পারে, এবং দলগুলো পরস্পরের যদি মনে করে যে দুর্বলতা কিংবা পরস্পরের যে জায়গাগুলোকে তারা মনে করে মানুষের চোখের সামনে নিয়ে আসলে তার ভোট কিছুটা বাড়বে, ওই দলের ভোট কিছুটা কমবে, সেগুলো আনতেই পারে। এটা খুব স্বাভাবিক। মানে এগুলো আসলে কিছু মিন করে না, এটা ভোট ব্যাংক আর একটু বড় করার জন্য, স্ট্রঙ্গার করার জন্য শুধু। একটা হচ্ছে যে ভোট ব্যাংক বাড়ানোর ব্যাপার আছে, 2 হচ্ছে
কাউন্টার, আপনি একটা ন্যারেটিভ যদি বাজারে দেন আমার বিপক্ষে, ডেফিনেটলি সেটা কাউন্টার করবার জন্য আমি আরেকটা ন্যারেটিভ আনবো। Okay. সো এটাকে আমি এভাবেই দেখতে চাই। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে এই প্রশ্নটাও আছে যে ধর্মকে ব্যবহার করা, সেটাও যে অভিযোগটা আসছে, তাহলে কি এটাই শুধুমাত্র ওই এগেইন ভোট ব্যাংক বড় করার জন্য কিনা, সেই প্রসঙ্গ আসে। এখানে বেশ কয়েকটা বিষয়, ধর্মকে ব্যবহার করা। ধরুন আপনার দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরে যারা আপনার দল করে এসছে তারা ওই চিন্তা থেকেই আপনার দলে গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো যান তাহলে আপনি বাংলাদেশে একটা ইসলামের শাসন কায়েম করবেন, সেইটুকু চিন্তা থেকেই তো মানুষ গেছে, তাই না? সেখানে আপনি যখন ভোটের হিসাব নিকাশ থেকে আপনি আপনার দলে হিন্দু শাখা খুলেন, সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন, তখন ডেফিনেটলি একটা প্রশ্ন আসে। আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন, ধরুন এই কথাটি, আমি একদম কথার কথা আপনাকে প্রশ্ন করি, এই কথাটি যদি বিএনপির কেউ বলতেন তাহলে আজকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? সম্ভবত ধর্ম অবমাননার জন্য তার নামে মামলা হয়ে যেত। মামলা হয়েছে ইতিমধ্যে, আমরা দেখছি যে সেটা তো অনেক পরে, অনেক জল ঘোলা হওয়ার পরে। কিন্তু এমনও তো হতে পারে যে মামলা হওয়ার আগে তৌহিদি জনতা গিয়েই তার বাড়ি ঘর ভেঙে চুরে ফ্ল্যাট করে দিত, একেবারে ফ্ল্যাট করে দিত। সো আপনি যখন আপনার নামের সঙ্গে ইসলামকে এমন ভাবে রাখেন তখন মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। যারা আপনার কর্মী সমর্থক ভোটার, বিশেষ করে ভোটার, তারা তো আসলে আপনাকে একভাবে জেনে ভোট দেবে বা একভাবে জেনে আপনাকে সমর্থন করছে। সেখান থেকে আপনি যখন হিসাবের কারণে বা ভোটের হিসাবের কারণে একেবারে 180 ডিগ্রি ঘুরে যান, তখন সার্টেনলি সেটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন জন্ম ঠিক আছে, আমরা আসবো সেই প্রশ্ন, কি প্রশ্ন জন্ম দিচ্ছে, কেন দিচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। রেজাউল করিম রানী, আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা আসলে ইতিহাস যে ক্ষমতা কাঠামোর সাথে কানেক্টেড সে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। সেখানে যদিও ভিন্ন মত আছে দু একজন ফিলোসফারের, কিন্তু আমরা দেখতে পাই যে আসলে যখন যে ক্ষমতায় থাকে তাদের মতো করে ন্যারেশনটা বিল্ড করা হয় এবং ইতিহাসকে প্রভাবিত করা হয়। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের যে ইতিহাস, সাধারণ মানুষের যে জনযুদ্ধের ইতিহাস, সেটাকে আমরা কি করে রেস্কিউ করবো? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশের কোনো ইতিহাস নেই। বাংলাদেশ এতদিন ছিল একটা আওয়ামী ইতিহাসের বয়ানের মধ্যে। আপনি ঠিকই বলছেন, আজকের প্রোগ্রামের নামটা খুব সুন্দর, ইতিহাস বনাম ক্ষমতা। বিখ্যাত ফিলোসফার দার্শনিক আশিস নন্দী একটা কথা বলছে, দোজ হু ওন দ্য পাস্ট হু ওন দ্য প্রেজেন্ট। এই ওন মানে হলো আপনার দখল করা না, বিলং করা, জমিন করে। ফলে এবং পাস্ট মানে অতীত, ইতিহাস মানে আমরা একটা হলো অতীতের ব্যাপার মনে করি। ইতিহাস কিন্তু অতীতের ব্যাপার না, ইতিহাস হলো লিভিং প্রেজেন্ট। ফলে আপনার 1971 বাংলাদেশের ইতিহাস কি 71 থেকে ধরেন 1000 বছরের বাঙালি ইতিহাস বললে, হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন শুরু করে দেন 47 থেকে। হ্যাঁ, তো এখন ইতিহাসের না, বাংলাদেশের কোনো ইতিহাস নেই, আমাদের প্রথম মনে রাখতে হবে। আমাদের আছে কতগুলো ইভেন্ট, সেই ইভেন্ট আমরা পূজা করি, যার যখন যেটা সুবিধা সে সেটা পূজা করে। আওয়ামী লীগ 71 পূজা করে সুবিধা পেয়েছে, 71 পূজা শুরু করছে। এখন যার 24 পূজা করে সুবিধা সে 24 পূজা শুরু করছে। এগুলো ইতিহাস না। ইতিহাস কি সেটা নিয়ে অনেক রকমের আলোচনা আছে, কিন্তু সহজভাবে আমরা বলতে পারি হিস্ট্রি ইজ নাথিং বাট এ পার্টিকুলার এজেন্সি অফ নলেজ সিস্টেম। আপনার জ্ঞানকাণ্ডের যে ধারাবাহিকতা, এটাকে বলে জেনিওলজিক্যাল যে হিস্ট্রি, হ্যাঁ, এই হিস্ট্রি গ্রাফিকে আপনি যেভাবে ন্যারেট করেন, বয়ান করেন, সেটাই ইতিহাস। এখানে সন তারিখ, কে স্বাধীনতার ঘোষণা দিছে, কিভাবে দিছে, উনি টয়লেটের সিপার থেকে চিরকুট ফালাইছে কি ফালাইছে না, এগুলো ম্যানুফ্যাকচারিং ফ্যাক্ট। এই ফ্যাক্ট ক্রিয়েট করা যায়। আওয়ামী লীগ অনেক ফ্যাক্ট ক্রিয়েট করছে, যে সংবিধানে মিথ্যা ফ্যাক্ট দিয়ে কিন্তু অ্যাড করছে। হ্যাঁ, এর আগে 1000 মিথ্যা বই লেখা হয়েছে যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করছে। এই 1000 মিথ্যা বই লেখা, তারপরে এটাকে আপনার ফেব্রিকেটেড ফ্যাক্টস ক্রিয়েট করে তারপরে এটাকে একদম আইন করে ফেলছে। তো ফলে এখন ইতিহাসকে যে যতভাবেই ন্যারেট করুক, 1971 কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? 1971 এই কারণে গুরুত্বপূর্ণ, দেখেন পৃথিবীতে অনেক জাতি আছে, সবাই রাষ্ট্র করতে পারে না। যখন 60-এর দশক বা 40-এর দশকের পর থেকে জাতি রাষ্ট্র উদ্ভব বিকাশ একটা শুরু হইলো, বাঙালি মুসলমান সাচ এ বিউটিফুল এবং মানে ঐতিহাসিক কন্ট্রিবিউশন তারা রাখছে যে আমরা একটা রাষ্ট্র করে ফেলছি। কলকাতার লোকের কিন্তু রাষ্ট্র নেই, ও বাঙালি, আসামের নাই, হ্যাঁ, বা অন্য এলাকার নাই। আপনি কুর্দিশরা পৃথিবীতে অনেক বড় যোদ্ধা জাতি, যুদ্ধের ইতিহাসের জন্য তারা বিখ্যাত, কিন্তু যখন জাতি রাষ্ট্র গঠন হয় তখন তারা কিন্তু একটা রাষ্ট্র করতে পারে না। ফলে আজকে দেখেন তারা প্রত্যেক ফ্রন্টে মার খাচ্ছে। তো ফলে রাষ্ট্র গঠন করে ফেলার মধ্য দিয়েই আপনি উন্নত জাতিতে পরিণত হন। ফলে যখন আমাদের জনগোষ্ঠী একটা জনযুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করে ফেললো, তখন একটি দল সিদ্ধান্ত নিল যে এই রাজনীতিটা ভুল, পাকিস্তানের পক্ষে থাকতে হবে। তার মানে সে হলো তখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো। এখন যে দলটা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে অবস্থান করলো, এটা কোনোদিনও জনগণের কালেকটিভ মেমোরি থেকে চলে যাবে না। এইবার তার রং সাইডে থাকা, এটা থাকা কি অন্যায়? না, অন্যায় না, ভুল।
অন্যায় কি রং সাইডে থাকা সে যে অন্যায়গুলো করছে, খুন করা, তার রেপ করা, সম্পত্তি নষ্ট করা, এগুলো যারা করছে এটা অন্যায় করছে। এটা 50,000 কোটি বছর পরে হলে এটা অন্যায় থেকে যাবে, এটা ন্যায় হবে না। যে মানুষের জীবন নষ্ট করছে, যে মানুষের সম্মান নষ্ট করছে, হ্যাঁ, শ্লীলতাহানি করছে, এগুলো অন্যায় থাকবে। ফলে এই যে মেমোরি অফ দ্য নেশন বিল্ডিং, হ্যাঁ, সেখানে 71 এমন একটা ইভেন্ট যেটা জাতিরাষ্ট্রের বিগিনিং, শুরু। আপনার আমাদের এখানে বলেন যেটা বলতে পারেন যে যেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম রাষ্ট্র হিসাবে। ফলে আপনি এর পরবর্তী সময়ে আপনার এই দুর্বলতা, আপনি একটা ভুল সাইডে ছিলেন, এটাকে আওয়ামী লীগ করলো কি, বিচার নিয়ে রাজনীতি শুরু করলো, জুডিশিয়াল কিলিং করলো। কিলিং করার মধ্য দিয়ে কিন্তু আপনাকে ভিকটিম বানাইলো। এবং ইতিহাসে মজার ব্যাপার হলো মাহমুদ মামদানি, জোহরান মামদানির বাবা, বিখ্যাত আপনার স্কলার, ওনার একটা বই আছে ভিকটিম বিকাম কিলার্স। আপনি যাকে ভিকটিম বানান সে কিন্তু কিলার্স হয়ে উঠতে পারে। এখন আপনি তার মানে কি, এখানে একটা শেষ করি, মানে